হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ তোমাদের জন্য নতুন একটি ড্রামা নিয়ে এসেছি। এই ড্রামাটা যদিও পুনর্জন্মের কাহিনী নিয়েই তৈরি হয়েছে, তবুও এটা অনেকটাই আলাদা। আমার কাছে এটা খুব ভালো লেগেছে, তাই তোমাদের জন্য নিয়ে আসলাম। তো কমেন্টে বলে দিও কেমন লেগেছে। চলো শুরু করছি। গল্পের শুরুতেই আমরা আমাদের নায়িকাকে দেখতে পাই যে খুবই খারাপ অবস্থায় পড়ে আছে। তখন সেখানে কতগুলো জেনারেল চলে আসে, যারা ওর সাথে খারাপ আচরণ করতে শুরু করে। আর ওর মনে পড়তে থাকে যে আগেও তারা ওর সাথে এরকমই করেছে, কারণ ও এই ডেজার্টের মরুভূমির তে এসেছে তাদের রাজ্য থেকে। সে ওই রাজ্যের প্রিন্সেস, আর তাকে পাঠানো হয়েছে হোস্টেস প্রিন্সেস হিসেবে। তাই ওর সাথে যে যেরকম ইচ্ছে সেরকম ব্যবহার করতে শুরু করে, এমনকি ওকে দিনের পর দিন অত্যাচার করা হয়। ওর নাম তিয়াংশি। যাই হোক, তখন ও দেখতে পায় ওর রাজ্য থেকে লোক পাঠানো হয়েছে, যাকে ওর বাবা পাঠিয়েছে। ও সেখানে দৌড়ে ছুটে যায়, কিন্তু বের হতে পারে না, কারণ ও খুবই অসুস্থ ছিল। তখন সেই জেনারেল ওকে ধরে ফেলে আর বলে, আমি থাকতে তুই এখান থেকে চলে যাবি? আর ওর গলা চেপে ওকে সেখানেই মেরে ফেলে। তিয়াংশি তখন ভাবছিল, আমি যদি মারা যাই তাহলে আমি মুক্তি পাবো, তাই না? আমি মারা যেতে চাই, এটাই আমার ইচ্ছা। এভাবে ও মারা যায়। কিন্তু তখনই ওর চোখ আবারও খোলা হয়। ও দেখতে পায় ও সেই দিনে চলে এসেছে যেদিন ওকে প্রথম হোস্টেস প্রিন্সেস হিসেবে পাঠানো হয়েছিল। ও রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়েছিল, আর রক্ষীরা ওকে আবারও নির্যাতন করছিল। তখন ও বুঝতে পারে, আমি আবারও জন্ম নিয়েছি, কিন্তু এবারও যদি আমার পরিণতি আগেরবারের মতোই হয় তাহলে কোনো লাভ হলো না। এবারে আমি বাঁচতে চাই, ভালো মতো বাঁচতে চাই। তখন ওর মনে পড়ে আগের জন্মে ও রাজপ্রাসাদে গিয়েই বলেছিল, আমি আমার রাজ্যের প্রিন্সেস, আমি এখানে এসেছি হোস্টেস হিসেবে, আমি আপনাদের নাচ দেখাবো কোন দুঃখে। ও তখন সবার সামনে ডান্স করতে রাজি হয়েছিল না, আর তখনই ওর উপর ঝাঁপিয়ে পড়েছিল জেনারেল। ওর চোখের সামনে থেকে ইম্পেরর লিউ চলে যায়, কিন্তু একবারও প্রতিবাদ করে না। এটাই ওর মনে হতে থাকে, আর ও বুঝতে পারে এখানে সবচেয়ে বেশি শক্তিশালী হলো ইম্পেরর, আর ওকেই আমাকে পটাতে হবে, তাহলেই আমি এবারে বাঁচতে পারবো, না হলে এই জন্মেও আমার একই পরিণতি হবে। ভেতরে জেনারেল ইম্পেররকে বলছিল, কই ওই মেয়েটা কোথায় যে হোস্টেস প্রিন্সেস হিসেবে আসবে? আমি তো প্রিন্সেসের নাচ দেখার অপেক্ষায় আছি। তখনই সেখানে তিয়াংশি চলে আসে। ও নিজের হাতে ক্ষত করেছে, আর আগেরবারের মতো কোনো কমপ্লেন না করে ও সরাসরি নাচতে শুরু করে, যা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ তিয়াংশি খুব ভালোই ডান্স করছিল। নাচতে নাচতে তিয়াংশি লিউয়ের পাশে চলে যায় আর জিজ্ঞেস করে, মহারাজ, আপনার কেমন লেগেছে আমার ডান্স? এসব দেখে আরেকটি মেয়ে অনেক জ্বলতে থাকে যে সোজাসুজি মহারাজের সাথে ফ্লার্টিং। তখন জেনারেল আরু বলে, মেয়েটা ভালোই আছে, যেহেতু ও এখানে হোস্টেস হিসেবে এসেছে, আপনি না হয় ওকে আমাকে দিয়ে দিন, আমরাও তো দেখতে চাই মেয়েটা সত্যিই ভালো কিনা। ওর মনে পড়ে যায় আগের জন্মের সকল ঘটনা, তাই ও খুবই ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে, না, এটা হতে পারে না। তখনই লিউ বলে ওঠে, সবাই চলে যাও, আর তিয়াংশিকে একটানে নিজের কোলে বসিয়ে নেয়। লিউ বলে, তুমি তো ভালোই দেখি লোকেদের সিডিউস করতে পারো, এসব জিনিস শিখেছ কোথায়? তিয়াংশি বলে, আমি তো শুধু আপনাকে পছন্দ করি। লিউ তখন ওর গালে হাত দিয়ে ওর গলা চেপে ধরে আর বলে, তোমার রাজ্য এখানে এসব করতে বলেছে, তাই না? তিয়াংশি বলে, আপনি ভুল বুঝছেন, আমাকে শুধুই হোস্টেস হিসেবে পাঠানো হয়েছে দুই রাজ্যের মধ্যে শান্তি বজায় রাখার জন্য। আর ও লিউকে কাছে টেনে নেয়। লিউ বলে, তাহলে তুমি কি এখানে আমাকে প্রপোজ করতে এসেছো নাকি? তিয়াংশি বলে, আমি শুধু আমাকে বাঁচাতে চাই, এই দেখুন, আসতে গিয়ে আমার হাতে ব্যথা পেয়েছি। তখন ও তার হাত ধরে বলে, তুমি যদি আমার সাথে মিথ্যে কথা বলে থাকো তাহলে বুঝবে। তিয়াংশি এর কোনো উত্তর দেয় না। তখন লিউ বলে, তুমি তো নাচতে ভালোবাসো, তাই না? যাও গিয়ে নাচো, সারা রাত নাচবে। তিয়াংশি কথা না বলে সোজা গিয়ে নাচতে শুরু করে। নাচতে নাচতে ও আবারও লিউয়ের কাছে চলে আসে
ওর জামা একটু সরে গিয়েছিল, তাই লিউ সেটা ঠিক করে দেয়। লিউ সেখান থেকে চলে যায় ঠিকই, কিন্তু তিয়াংশি বুঝতে পারে আগের জন্মের মতো ওর পরিণতি এতটাও খারাপ হয়নি। কিন্তু তখনই সেখানে জেনারেল আরু চলে আসে। মানে ওর চোখ তো সবার প্রথমেই তার উপরে পড়েছে। তখন ওর মনে পড়ে আগের জন্মে আরু ওর সাথে কত খারাপ ব্যবহার করেছে, লোহা গরম করে ওর গায়ে সেক দিয়েছে। এজন্য এই জন্মে ও আরুকে নিজের ফাঁদে ফাঁসায় আর একটি ঘরে নিয়ে ওকে আটকে আগের জন্মের মতোই লোহা গরম করে আরুকে সেক দেয়। সেখান দিয়ে লিউ আর তার সৈনিক যাচ্ছিল। তখন সৈনিক বলে, আরু কিছুদিন ধরেই অস্বাভাবিক ব্যবহার করছে, আমরা কি তার উপরে নজর রাখবো? তখন লিউ বলে, তার মনে হয় দরকার হচ্ছে না, কারণ ও দেখতে পেয়েছে যে তিয়াংশি আরুর সাথে কি করছে। তিয়াংশি আরুকে নিয়ে জঙ্গলের মধ্যে ছেড়ে দেয় আর দেখতে পায় অনেক জঙ্গলি জন্তু সেখানে দাঁড়িয়ে আছে। অর্থাৎ আরুর খেল খতম। ও আবার এসে ইম্পেররের জায়গায় শুয়ে পড়ে। তখন লিউ সেখানে চলে আসে আর নিজের আসনে বসে। তখন সেখানে জেনারেল হাও চলে আসে আর বলে, এই মেয়েটাকে আপনার পাশে রাখাটা ঠিক হচ্ছে না মহারাজ, ওকে আপনি বরং আমাদের কাছে ছেড়ে দিন। তখন লিউ মানে হারামজাদা ইম্পেরর বলে, তোমাদের যা ইচ্ছে তাই করো। মানে ও তিয়াংশিকে নিয়ে আসার অনুমতি দিয়ে দিয়েছে, তো ন্যাচারালি ওকে নিয়ে যাওয়া হয়। এজন্য ও অনেক ভয় পাচ্ছিল ঠিকই, কিন্তু তখন ওর মনে পড়ে যে এই জন্মে ও সবসময় প্রিপেয়ার হয়েই থাকবে। এজন্য ও নখের নিচে কিছু একটা লুকিয়ে রেখেছিল। জেনারেল হাউ ওর কাছে আসলে ও ওকে টিজ করার নামে নখের মধ্যে লুকিয়ে থাকা সে ঔষধটা খাইয়ে দেয় আর ভাবতে থাকে এর কারণে একটু পরেই তোমার সারা শরীর জ্বালা করতে শুরু করবে। তো যাই হোক, তিয়াংশি প্রথমে ওর সাথে খুবই ভালো ব্যবহার করতে থাকে, কিন্তু ও যখন ওর কাছে আসতে শুরু করে তখনই হাওয়ের সারা শরীর চুলকোতে শুরু করে। ও বুঝতে পারে তিয়াংশি কিছু একটা করেছে, তাই ও খুবই রেগে যায়। তিয়াংশি নিজেকে বাঁচানোর জন্য উল্টোপাল্টা দৌড়াতে থাকে। তখন হাও লিউয়ের খুবই পছন্দের একটি জেট ভেঙে ফেলে। এতে তো ও আরো বেশি রেগে যায় আর তিয়াংশিকে চাবুক দিয়ে আঘাত করতে যায়। তখন তিয়াংশি পানি ছুঁড়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ও পালানোর জায়গা না পেয়ে ঢুকে পড়ে লিউয়ের ঘরে। তখন সেখানে হাও চলে আসে আর বলে, ওই মেয়েটা আমার কাছ থেকে পালিয়ে গেছে, আমি দেখলাম ও এখানে ঢুকেছে। তখন লিউ বলে, তোমার কোনো মেয়েকে আমি দেখিনি, এখান থেকে যাও। তখন হাও সেখান থেকে চলে যায়। লিউ বলে, বেরিয়ে আসো। তিয়াংশি সেখান থেকে বেরিয়ে আসে আর বলে, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আপনি বিশ্বাস করুন, আমি এখানে শুধু আমাকে বাঁচাতে চাই, আমার নিজেকে বাঁচাতে চাই। আমাকে আমার রাজ্য কোনো ষড়যন্ত্র করতে পাঠায়নি, শুধুমাত্র হোস্টেস প্রিন্সেস হিসেবে পাঠিয়েছে রাজ্যে শান্তি বজায় রাখার জন্য। লিউ বলে, ঠিক আছে, আজ তুমি এখানেই থাকতে পারো। তিয়াংশি বলে, কিন্তু মনে হয় আমি একটু ফ্রেশ হলে ভালো হতো। তখন লিউ বলে, গোসলের ব্যবস্থা করো। ওর জন্য গোসলের ব্যবস্থা করা হয়। সেখানে সামান্য একটা কাপড় টাঙানো ছিল, তাই লিউ সবই দেখতে পাচ্ছিল। তিয়াংশি ইচ্ছে করে করেই তার জামা কাপড় খুলছিল যাতে ও লিউয়ের অ্যাটেনশন পায়। লিউ ওদিকেই তাকিয়ে থাকে। তিয়াংশি নিজের ঘায়ে আঘাত লাগাতে চায় কিন্তু পারছিল না। তখন লিউ সহ্য করতে না পেরে সেখানে চলে আসে। তিয়াংশি কোনো রকমে নিজের গা ঢেকে নেয়। তখন লিউ বলে, ও এখন তোমার লজ্জা করছে? এতক্ষণ তো তুমি আমাকে দেখানোর জন্যই এসব করছিলে। দাও আমাকে, আমি তোমাকে হেল্প করছি। এরপর ও তার গায়ে মেডিসিন লাগিয়ে দেয় আর বলে, তোমার ঘুমানোর জায়গা ওই যে। দেখা যায় সামান্য একটা ব্ল্যাঙ্কেট পড়ে আছে নিচে। তিয়াংশি বলে, ঠিক আছে, ধন্যবাদ। যাই হোক, পরদিন জেনারেল হাওয়ের কাছে রক্ষীরা খবর দেয় যে পুরো প্রাসাদ আমরা খুঁজে নিয়েছি, কিন্তু কোথাও ওই মেয়েটাকে পাইনি। তখন আরেকজন এসে বলে, জেনারেল আরুকে কোথাও পাওয়া যাচ্ছে না। যা শুনে হাও তো অনেক রেগে যায় যে এটা নিশ্চয়ই ওই মেয়ের কাজ। আর ও বলতে থাকে, তোমার আমি এমন অবস্থা করব যে তুমি প্রে করবে যে তুমি মরে যাও। একটু পর তিয়াংশি লিউয়ের জন্য রুমাল নিয়ে আসে। লিউ ওকে দেখে একটু একটু বিশ্বাস করতে শুরু করছে, কিন্তু পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারছে না। তখন ও তাকে নিজের কাছে ডাকে আর আবারও গায়ে মেডিসিন লাগিয়ে দেয়। এই সুযোগে তিয়াংশি ওর গায়েও পড়ে যায়
তখন সেখানে জেনারেল হাও চলে আসলে লিউ ওকে নিজের কোট দিয়ে ঢেকে নেয় আর বলে, ওই মেয়েটাকে আমরা কোথাও পাচ্ছি না। ওই মেয়েটা জেনারেল আরুকে মেরে ফেলেছে, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। ও ইচ্ছে করে সেখান থেকে বেরিয়ে আসে আর বলে, আমার উপরে মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে মহারাজ, আমি কিছুই করিনি জেনারেল আরুকে। আর ও বারবার লিউয়ের কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু লিউ ওর দিকে ফিরেও তাকায় না। এতে ও বুঝতে পারে লিউ ওকে সাহায্য করবে না, এজন্য ও দাঁড়িয়ে ওঠে। জেনারেল বলে, নিজের জামা খুলে ফেলো। উপায় না পেয়ে ও তাই করতে শুরু করে। শেষ পোশাকটাও যখন ও খুলে ফেলবে তখন আর লিউ সহ্য করতে পারে না। ও চিৎকার করে বলে, অনেক হয়েছে, আরুকে পাওয়া যাচ্ছে না। তোমরা এখানে সিনেমা না দেখে ওকে খুঁজতে যাও। তাই তারা সেখানেই চলে যায়। তিয়াংশি লজ্জায় সেখানে দাঁড়িয়ে থাকে। তখন লিউ তার কোটটা তিয়াংশিকে পরিয়ে দেয় আর বলতে থাকে, আমি জেনারেল হাওকে খেপিয়ে দিয়েছি, সে আমাকে ছেড়ে দেবে না, প্লিজ আপনি আমাকে নিজের কাছে রেখে দিন। তখন লিউ বলে, তোমার এসব নাটক আমার কাছে চলবে না। তিয়াংশি অনেক কষ্ট পেয়ে বলে, আমি ভেবেছিলাম আপনি আমার রক্ষক, আপনি অন্তত আমাকে বুঝবেন, কিন্তু এখন বুঝতে পারছি যে আপনিও আমাকে একই চোখে দেখেন। আমি বিশেষ কিছু নই আপনার কাছে। তখন ও তার কোটটা ফেরত দিয়ে নিজের জামাটা নিয়ে চলে যায় আর ভাবতে থাকে, যতই আপনি নিজেকে পাথর মনে করুন না কেন, আপনার মধ্যেও একটা মন আছে, আর আপনাকেই আমাকে পটাতে হবে, না হলে আমি এই জন্মেও বাঁচতে পারবো না। জেনারেল হাও চলে আসে ওই মেয়েটার কাছে হেল্প চাইতে। তখন ওই মেয়েটা বলে, কোনো চিন্তা করবেন না, আমি ওই হোস্টেসকে দেখে নিচ্ছি। এরপর সেই মেয়েটা তিয়াংশির কাছে যায় আর বলে, ও না, আরু আপনার শরীরের খুবই খারাপ অবস্থা করে ফেলেছে। আপনি তো এখানে নতুন, আমি বলে দেই, ওখানে একটি গোসলের জায়গা আছে, আপনি ওখানে গেলে আপনি অনেক রিফ্রেশ ফিল করবেন। তখন তিয়াংশি বলে, ঠিক আছে আমি যাব। সে মেয়েটি চলে যায়, কিন্তু তিয়াংশির মনে পড়ে আগের জন্মে ও এই ফাঁদে পা দিয়েছিল, আর সেখানে যাওয়ার পর ও আবারও সেই জেনারেলগুলোর হাতে পড়েছিল। তাই বলে, এই জন্মেও আমি একই ভুল করব না। এজন্য ও রাতের বেলা লিউকে বলে, মহারাজ শুনেছি কাছেই একটা কোল্ড স্প্রিং আছে, আমি সেখানে যাব। লিউ বলে, যাও, কিন্তু তাড়াতাড়ি চলে এসো। ও সেখান দিয়ে যাচ্ছিল তখন রক্ষীরা ওর সাথে ফ্লার্টিং করতে থাকে। এতে ও দৌড়ে চলে আসে। এই সব কিছু লিউ দেখতে পায়। তিয়াংশি ভাবে সব কিছুই লিউ দেখতে পেয়েছে, আমি ওর কাছে সামান্য একটা খেলনা। কিন্তু যত যাই হোক, ও এটা মেনে নিতে পারবে না যে ওর খেলনাকে অন্য একজন নিয়ে নিচ্ছে। ও নিশ্চয়ই আমাকে বাঁচাতে আসবে। যাই হোক, ও আস্তে আস্তে সেই কোল্ড স্প্রিং এর কাছে যায়। যখনই ও সেই পানিতে যায় তখনই সেখানে জেনারেল হাও চলে আসে সৈন্যদের নিয়ে। তিয়াংশি অবাক হওয়ার নাটক করতে শুরু করে। হাও ওর কাছে যেতে চাইলে তিয়াংশি নিজের হেয়ার পিন বের করে আর বলে, তুমি আমার কাছে আসলে আমি নিজেকে শেষ করে দেব। আর কথা মতো তাই করে। ও নিজের বুকে হেয়ার পিন গেঁথে দেয়। সেখানে লিউ পৌঁছে যায় আর বলে, একজন জেনারেল হয়ে তুমি এসব কি করছো? কোল্ড স্প্রিং এ একটি মেয়ে নেমেছে, তাহলে এখানে রক্ষীরা কি করছে? তোমার রক্ষীদের সামলাও। আর সেখান থেকে পাঠিয়ে দেয়। তো আমি তোমাদের বলে দেই, এই ডেজার্টটা সামলাচ্ছে আসলে এই জেনারেলগুলোই। তো এই জেনারেলের মুখের উপরে ইম্পেরর সবসময় কিছু বলতে পারে না, এজন্য সে সবকিছুই সহ্য করে নেয়। জেনারেল হাও তবুও লিউয়ের সাথে খারাপ আচরণ করতে থাকে, কিন্তু তবুও লিউ কিছুই বলতে পারে না। যাই হোক, এখানে তিয়াংশির অবস্থা খুবই খারাপ ছিল, তাই লিউ পানিতে নেমে ওকে কোলে তুলে নেয় আর সোজা বাড়িতে চলে আসে। ডাক্তার ওকে ট্রিট করে, কিন্তু সে খুবই ভয় পাচ্ছিল, কারণ এটা হার্টের খুবই কাছাকাছি চলে গেছে। তিয়াংশি বলতে থাকে, আমি কি মারা যাব মহারাজ? লিউ বলে, না। তিয়াংশি বলে, মারা গেলেও আমি খুশি, আমি আপনার বুকে মাথা রেখে মারা যাচ্ছি। লিউ বলে, আর একটা কথা বললে আমি তোমাকে মেরে ফেলবো। লিউ এর চোখ রাঙানি দেখে ডাক্তারও ভয় পেয়ে যায়, তাই সে রিস্ক নিয়েই হেয়ার পিনটা বের করে। কিন্তু এতে এবারের মতো আমাদের তিয়াংশি বেঁচে যায়, আর ওর প্ল্যান মতোই সবকিছু সফল হয়েছে, কারণ লিউ ওকে বাঁচিয়েছে।
অর্থাৎ ও ইম্পেররের কাছে আসতে পারছে। ওর জ্ঞান ফিরে আসলে ও তার হাত ধরে। তখন লিউ ঘুম থেকে উঠে পড়ে। সেখানে ডাক্তার এসে তাকে ঔষধ খাইয়ে দেয়। লিউ জিজ্ঞেস করে, একজন হোস্টেস প্রিন্সেস হিসেবে তোমার তো সকল ঠিকানা সম্পর্কে জানা উচিত, তাহলে তুমি এদিক ওদিক দৌড়াচ্ছিলে কেন? এর কোনো উত্তর তিয়াংশি দিতে পারে না। তাই লিউ বলে, এখনো তুমি সুস্থ হওনি, যখন সুস্থ হবে তখন আমি এর ভালো এক্সপ্লেনেশন চাইব। আর সেখান থেকে চলে আসে, যাতে তিয়াংশি হতাশ হয়ে পড়ে। যাই হোক, রাজপ্রাসাদে হাওকে ধরে নিয়ে আসা হয়। হাও তিয়াংশিকে দেখেই রেগে যায় যে এই মেয়েটা আমাকে ফাঁসাচ্ছে। আপনি কি আমাদের রক্ষীদের হারাতে চান এই সামান্য মেয়ের জন্য? লিউ বলে, তা আমি যা করব দেখা যাবে, কিন্তু তুমি ওর সাথে যা করেছো তা একদমই ঠিক নয়। ও মনে মনে ভাবে, হাওকে আমি জেনারেল হিসেবে হারাতে পারি না। তাই বলে ওঠে, শাস্তি হিসেবে আমি তোমাকে 30টা বেতের বাড়ি দিচ্ছি। ও যখন একা ঘরে ছিল তখন সেখানে সে মেয়েটা চলে আসে ওকে হেল্প করতে। মেয়েটা বলে, আমি শুনেছি তোমার সাথে কি হয়েছে, আমিও একজন মেয়ে তাই বুঝতে পারি। তখন তিয়াংশি বলে, আমি আমার রাজ্যকে অনেক মিস করি, আমি শুধু সেখানে একটি চিঠি লিখতে চাই, তুমি কি এটা পৌঁছে দেবে? মেয়েটি হ্যাঁ বলে দেয়। তিয়াংশি সেই চিঠি লেখে ওর কাছে পাঠিয়ে দেয়। তখন হাও সেখানে চলে আসে আর বলে, এটা কোনো হোস্টেজ নয় মহারাজ, এটা হলো আমাদের শত্রু রাজ্য থেকে পাঠানো স্পাই। এই দেখুন, সে তাদের রাজ্যে আমাদের রাজ্য সম্পর্কে ইনফরমেশন পাঠাচ্ছে। ও এই চিঠিটা মহারাজের কাছে দেয়। তখন লিউ অনেক রেগে যায়। হাও বলে, আমি আশা করছি আপনি তাকে শাস্তি দেবেন। তিয়াংশি সেখানে বেরিয়ে আসে আর বলে, আমি এই চিঠি লেখিনি। গোয়া, তুমি তো আমার চিঠিটা নিয়েছিলে, তুমি তো জানো আমি কোনটা লিখেছি, তাই না? মেয়েটি বলে, আমি কি দেখেছি নাকি তুমি কি লিখেছ? লিউ তখন ময়দানে নামে আর সেই চিঠিটা স্মেল করে বুঝতে পারে এই ইঙ্ক এই মহলে নেই। তখন তিয়াংশি বলে, এটা জেনারেল হাওয়ের বাড়িতে আছে, আর আমি যখন তার কাছে গিয়েছিলাম তখন আমি দেখতে পেয়েছি তার বেডের নিচে অনেকগুলো চিঠি আছে। অর্থাৎ সেই হলো এই রাজ্যের স্পাই, আমি নই মহারাজ। আপনি চাইলে এখনই হাওয়ের বিছানার নিচটা চেক করতে পারেন। সৈনিক সেখানে চলে যায় আর সত্যি সত্যি সেখান থেকে অনেকগুলো প্রমাণ পাওয়া যায়। এসব দেখে হাও বলে, তুমি আমার সম্পর্কে এত কিছু কি করে জানো? তখন ও বলে, তোমার কি মনে নেই তুমি আমাকে নিয়ে গিয়েছিলে ভোগ করার জন্য? এসব দেখে লিউ অনেক রেগে যায় আর বলে, গোয়া এসব মিথ্যে বলেছিল, তাই ওর জিহ্বা কেটে নেওয়া হোক। হাওয়ের শাস্তি বাড়িয়ে 50টা লাঠির বাড়ি করা হোক। তিয়াংশি ভাবে, আমি জানতাম আপনি ভালো মতো বিচার করতে পারেন না, এজন্য এর প্রতিশোধও আমিই নেব। ও তার নখের নিচে আরেক ধরনের ড্রাগ নিয়ে এসেছে, সেটা আসলে পয়জন। ও সেটা নিজের হাতে মাখিয়ে দৌড়ে যায় আর সেই লাঠি ধরে ফেলে আর বলে, আমার জন্য জেনারেল হাও কষ্ট পাবে এটা আমি মেনে নিতে পারছি না। আর ও লিউয়ের সামনে বসে বলে, আপনি এটা করবেন না প্লিজ। তখন লিউ বলে, আমার যা ঠিক মনে হচ্ছে আমি তাই করছি, তুমি আমার সাথে সহমত না হলে তোমাকেও। তখন তিয়াংশি দাঁড়িয়ে পড়ে। সে লাঠি দিয়ে হাওকে অনেকগুলো আঘাত করা হয়। যাই হোক, এরপর ভেতরে আসলে লিউ জিজ্ঞেস করে, তুমি হাওয়ের বিষয়ে এত কিছু কি করে জানো? তখন তিয়াংশি বলে, আমি তো একবার তার রুমে গিয়েছিলাম। লিউ বলে, এটা কোনো উত্তরই হতে পারে না, এটা মিথ্যে, তুমিও জানো আমিও জানি। তখন ওর মনে পড়ে আসলে ও এই সম্পর্কে জেনেছে আগের জন্মে, কিন্তু এটা তো আর বলতে পারে না। তাই বলে, আমি ভুলবশত একবার পেয়ে গেছি। তখনই সেখানে সৈনিক এসে বলে, হাওয়ের অবস্থা অনেক খারাপ, তাকে যেখানে যেখানে মারা হয়েছে সেখান থেকে ব্লিডিং কমছেই না, বরং বেড়েই চলছে। ও আর দেরি না করে সেখানে চলে আসে। ডাক্তার বের হলে লিউ জিজ্ঞেস করে, কি হয়েছে? ডাক্তার বলে, নিশ্চয়ই তাকে বিষ দেওয়া হয়েছে। লিউ বলে, সকল খাবার দাবার চেক করো, কাপড় চোপড় চেক করো, এমনকি বিছনাটাও চেক করো, কোথা থেকে পয়জন দেওয়া হয়েছে। সবাই কথা মতো কাজ করে, কিন্তু কোথাও কেউ কোনো বিষ পায় না। তখন একজন সোলজার লুবাই এসে বলে, রক্ষীদের হাতের
সেই লাঠিগুলোর মধ্যেই হয়তো পয়জন দেওয়া হয়েছিল, কারণ এটাই সরাসরি হাওয়ের গায়ে লেগেছে। ডক্টর সেটা চেক করে আর বলে এতে কোনো পয়জন নেই। যা শুনে লুবাই অনেক রেগে যায় আর বলে এই মেয়েটা দোষী, আমি সেটা প্রমাণ করবই, ওকে মেরে ফেলা হোক। তিয়াংশি বলে যদি ইনভেস্টিগেশনে আমাকে জড়িত প্রমাণ করা যায় তাহলে আমাকে যার শাস্তি দেওয়া হবে আমি মেনে নিতে রাজি। লিউ বলে এই বিষয়ে আরও ইনভেস্টিগেট করা হোক, আর সেই পর্যন্ত তিয়াংশিকে কেউ কোনো প্রশ্ন করবে না। এটা শুনে তিয়াংশি অনেক খুশি হয়ে যায়, কারণ ও একটু হলেও আগের জন্মের চেয়ে এই জন্মে লাভ করতে পারছে। পরদিন তারা দুইজন একসাথে বসেছিল, তখন সেখানে ডাক্তার এসে বলে জেনারেল হাও অনেক অসুস্থ হয়ে গেছে, আগের চেয়েও তার অবস্থা শুধু খারাপের দিকেই যাচ্ছে। এটা শুনে লিউ অনেক ঘাবড়ে যায় আর বলে এখানে থাকা আমাদের জন্য ঠিক হবে না, আমাদের উচিত ক্যাপিটালে ফিরে যাওয়া, প্রস্তুতি নিতে বলুন। এইসব শুনে তিয়াংশি অনেক খুশি হচ্ছিল। যাই হোক, এরপর রাতের বেলা ও হাওয়ের রুমে আসে। হাও তো ওকে দেখেই রেগে যায় আর বলে তুমি এখানে এসেছো আমার উপরে হাসতে, তাই না? তিয়াংশি বলে জেনারেল এত রাগ করলে কি হয়, আমি তো আপনাকে সে বিষটা দিয়েছি, এটা আপনার হার্ট পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে আপনি মরেই যাবেন। এটা বলতে না বলতেই হাওয়ের মুখ দিয়ে ব্লিডিং হতে শুরু করে আর ও অনেক অসুস্থ হয়ে যায়। যাই হোক, তিয়াংশি লিউয়ের জন্য জামা নিয়ে দাঁড়িয়েছিল। তখন লিউ গোসল করে বের হয় আর বলে এতক্ষণ কোথায় ছিলে? তিয়াংশি বলে আমি তো বাথরুমে ছিলাম। তখনই সেখানে সৈনিক এসে খবর দেয় যে জেনারেল হাও মারা গেছে। ডাক্তার এসে বলে অনেক চেষ্টা করেও আমি বুঝতে পারছি না এই বিষটা আসলে কি। লিউ বলে ঠিক আছে, চেক করো কি হয়েছে। তারা দুজনই সেখান থেকে চলে যায়। লিউ বলে তোমার প্ল্যান তাহলে কাজ করছে, তাই না? তিয়াংশি বলে আমি বুঝতে পারছি না মহারাজ কি বলছেন। তখন ও তার মুখ চেপে ধরে তোমার কি মনে হয় আমি পাগল? তিয়াংশি বলে আপনি বিশ্বাস করুন, আমি শুধু আমার এই কপালটা পাল্টাতে চাইছি, আমি চাইছি আমি যেন বেঁচে থাকি, শুধু এইটুকু। লিউ বলে শুধু এইবার আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, এরপরে যদি আমি তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ পাই তাহলে আমি মিলিটারিদের হাতে তোমাকে ছেড়ে দেব। আর সেখান থেকে চলে যায়। তিয়াংশি খুবই খুশি হচ্ছিল, কারণ কারণ এবারের মতো ও ছাড়া পেয়ে গেছে, তার মানে পরেও ও ছাড়া পাবে। এরপর তারা ক্যাপিটালে ফিরে যাচ্ছিল, তখন সৈনিক এসে হাওয়ের ছাইটা ওর হাতে দেয়। এটা হাতে পেয়ে তিয়াংশি অনেক খুশি হয়ে যায়, কারণ আগের জন্মে এই হাওয়ের হাতেই ও মারা গিয়েছিল। তখন ও সেখানে একটি প্রিন্সেসের ছবি দেখতে পায় আর ওর মনে পড়ে আগের জন্মের কথা, যেখানে সেই প্রিন্সেস যার নাম ইউনা, সে তিয়াংশির সাথে খুবই খারাপ আচরণ করত। তিয়াংশি বলে যদি তোমরা আমাকে মেরে ফেলতে চাও তাহলে মেরে ফেলছো না কেন? ইউনা বলে তোমাকে মেরে আমাদের কোনো লাভ নেই, তোমাদের কষ্ট পেতে দেখেই তো আমরা ভালো থাকি, এত সুন্দর চেহারা যদি মারা যায় তাহলে কি ঠিক হবে? আর বলে এই রক্ষীরা কি করছো তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই মেয়েটাকে উপভোগ করো। তারা তিয়াংশির উপর ঝাঁপিয়ে পড়ে আর এইসব কিছু দেখছিল ইউনা, যেন ও লাইভ শো দেখছে। আর আর্টিস্টকে বলতে থাকে ভালো করে ছবি আঁকুন, সব কিছু যেন সুন্দর মতো ছবিতে থাকে। এইসব কিছু মনে করে তিয়াংশির অনেক রাগ উঠে যায় আর ও বলে এই জীবনে আমি তোমারও পাপের ঘোড়া পূর্ণ করব। এদিকে আমরা প্রিন্সেস ইউনাকে দেখতে পাই, যে একটি ছেলের সাথে ছিল, কিন্তু তখনই তার ওই ছেলের উপর থেকে মন উঠে পড়ে আর ও তাকে মেরে ফেলে। মানে এটা কিছু হলো। তখন এখানকার জেনারেল অর্থাৎ ক্যাপিটালের জেনারেল চলে আসে আর বলে আমাদের লোক জেনারেল আরু আর জেনারেল হাও মারা গেছে ওই মেয়েটার জন্য, যে আমাদের শত্রু রাজ্য থেকে এসেছে হোস্টেস প্রিন্সেস হিসেবে। আপনি এর একটা বিহিত করুন। লুবাই তার একটি ছবি এঁকে এনেছে আর সেটা ইউনাকে দেখানো হয়। ইউনা বলে মেয়েটা কিন্তু সুন্দরী আছে, আর নিজের নখ গেঁথে দিয়ে বলে চিন্তা করো না, কি প্ল্যান করেছো তোমরা তা আমাকে শুধু বলো। যাই হোক, এরপর তিয়াংশি আর লিউ একসাথে ছিল। তারা আপাতত একটি বাড়িতে থাকবে, তাই ও তিয়াংশিকে নিজের রুমে পর্যন্ত পৌঁছে দেয়
আর বলে রেস্ট নাও, কালকে আমাদের জার্নি আছে। তিয়াংশি নিজের রুমে ঢুকে পড়ে। লিউ তখন গোসল করতে যায় আর পেছন থেকে একটি মেয়ে তাকে জড়িয়ে ধরে। লিউ বলে, এতদিন তো তুমি শুধু দূর থেকেই আমাকে সিডিউস করতে, আজ তো দেখি একদম কাছে চলে এসেছো। অর্থাৎ এখানে তিয়াংশি এসেছে। তিয়াংশি নিচে নেমে আসে আর লজ্জা পেতে থাকে। তখন লিউ ওকে নিজের কাছে টেনে নেয় আর দেখতে পায় এটা তিয়াংশি নয়, এটা ইউনা। তাই ও বলে, তুমি এখানে কি করছো? আর তাকে দূরে সরাতে থাকে। ইউনা বলে, ওই মেয়েটা শুনেছি জেনারেল হাওকে মেরে ফেলেছে, আর সে আপনার মনও কেড়ে নিয়েছে। মেয়েটা তো অনেক ভালো। ও বলে, তুমি ভুল জানো, হাও মারা গেছে বিষের জন্য, ওই মেয়ে তাকে কিছু করেনি। আর যা করেছে না করেছে তা পরে জানা যাবে, কারণ ইনভেস্টিগেশন চলছে। এদিকে রুমের মধ্যে থেকে তিয়াংশিকে কিডন্যাপ করে নেওয়া হয় আর একটি জায়গায় ওকে আটকে রাখা হয়। ওর জ্ঞান ফেরানো হয়, তখন দেখতে পায় সামনে কতগুলো রক্ষী দাঁড়িয়ে আছে। ও বলে, তোমাদের কষ্ট হয়েছে তাই না আমাকে এখানে নিয়ে আসতে? তখন সেখানে এখানকার জেনারেল চলে আসে, যার নাম হলো। সে বলে, তুমি আমাদের জেনারেলদের মেরেছো তাই না? ও বলে, আমি এসব কিছুই জানি না। তখন সে তার গলা চেপে ধরে আর বলে, তোমাকে মেরে ফেলতে আমার খুবই ভালো লাগবে। আর তাদের রক্ষীদের বলে, এখানে আগুন জ্বালিয়ে দাও। বেরোনোর সময় সে হাসতে হাসতে বেরিয়ে যায়। রক্ষীরা এসে সেখানে কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এই দুর্গম সময়ে তিয়াংশি শুধু লিউয়ের নাম নিয়েই ডাকতে পারছিল। ও জোরে জোরে লিউ লিউ বলে ডাকতে থাকে। সেখানে আগুন ধরে যায়। তিয়াংশি অনেক ভয় পেয়ে যায়। তারা সামনে থেকে এসব দেখছিল। ওদিকে লিউ কিছুতেই ঘুমাতে পারছিল না, তাই ও একবার চেক করতে যায় তিয়াংশি ঠিক আছে কিনা, কিন্তু ভেতরে কেউ ছিল না। জানলা দিয়ে ও দেখতে পায় দূরে কোথাও আগুন জ্বলছে। ও দৌড়ে সেখানে চলে আসে। সেখানে আগুন জ্বলছিল, যা দেখে লিউ অনেক ভয় পেয়ে যায়, কারণ ওর দ্বারা একা এই আগুন নেভানো সম্ভব নয়, আর এসব রক্ষিত ওর কথায় কানই দেবে না। তখনই সেখানে বৃষ্টি পড়তে শুরু করে, আর এই বৃষ্টিতে আগুন নিভে যায়। তিয়াংশি কোনোভাবে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে বের হয়। ওর হাত থেকে ব্লিডিং হচ্ছিল। লিউ দৌড়ে এসে ওকে কোলে নিয়ে চলে আসে। যাই হোক, সারা রাত পর তিয়াংশির জ্ঞান ফিরে আসে। তখনই সেখানে একজন রক্ষী এসে বলে, তিয়াংশির রাজ্য থেকে এনভয় এসেছে এখানে ইনভেস্টিগেট করতে যে হাওকে কেমন পয়জন দেওয়া হয়েছে। ওই লাঠি থেকে রক্ত স্মেল করে বলে, এটা আমাদের রাজ্য থেকে আনা পয়জন, নিশ্চয়ই এটা তিয়াংশি দিয়েছে। যা শুনে ন্যাচুরালি জেনারেল ঝাও অনেক রেগে যায়। তখন তিয়াংশি বলে, আমি বুঝতে পারছি আমাকে এখানে ফাঁসানোর ভালোই ব্যবস্থা করা হয়েছে। আর সে এনভয়ের হাত নিয়ে বলে, আপনাকে তো অনেক ভালোভাবে টর্চার করা হয়েছে এই মিথ্যেটা বলার জন্য, তাই না? তখন সে এনভয় তার উপরে আক্রমণ করতে যায়। এটা দেখে লিউ চলে আসে ওকে বাঁচাতে। তিয়াংশি বাঁচতে বাঁচতে লিউয়ের পেছনে চলে যায়। জেনারেল ঝাও আবার আক্রমণ করতে গেলে তিয়াংশি তার পেছনে চলে যায় আর লিউ চলে আসে সামনে, তাই আঘাতটা লিউয়ের গায়ে লাগে। এরপর ঝাওকে নিয়ে যাওয়া হয় ধরে। তিয়াংশি তার আঘাতে মলম লাগিয়ে দেয় আর বলে, আপনার এটা করা উচিত হয়নি। মানুষ বলবে একটি মেয়ের জন্য আপনি এসব কিছু করছেন। তখন ও বলে, আমার জন্য সব কিছু হয়েছে। তখন লিউ বলে, তোমার জন্য এসব কিছু হয়নি, এটা তুমিও জানো আমিও জানি। তুমি এসব কিছুর মধ্যে নেই, তোমাকে ফাঁসানো হচ্ছে। এটা শুনে তো তিয়াংশি অনেক খুশি হয়ে যায়, কারণ ফাইনালি ও লিউয়ের বিশ্বাস জিতে নিয়েছে। অর্থাৎ ওকে এই জন্মে মারাটা অনেক কষ্টকর। ও সেখান থেকে চলে আসে। তখন সৈনিক এসে বলে, আমার মনে হচ্ছে তিয়াংশি আসলেই কোনো না কোনো ঘাপলা করছে। তখন লিউ বলে, যদি মেয়েটা শুধু নিজেকে বাঁচানোর জন্য এসব করে থাকে তাহলে ওকে কিছু করার দরকার নেই, অথচ ও যদি আমার শত্রু রাজ্যের স্পাই হয়ে থাকে তাহলে ওকে তৎক্ষণাৎ মেরে ফেলবে। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি আমাদের এই মহারাজ এতটাও ভালো মানুষ নয়। তিয়াংশি এই জন্মেও 100% সেফ নয়। তো এর পরে কি হতে চলেছে তা আমরা পরের পার্টে জানবো। পরের পার্ট আমি
কাল অথবা পরশু নিয়ে আসব। আমি জানি তোমরা বলবে আমি এইসবই বলি, কিন্তু আনতে আনতে অনেক দেরি হয়ে যায়। এবারে হবে না সত্যি। তো যাই হোক, কেমন লেগেছে তোমাদের তা বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।